ওয়েলকাম টু হেলথ ইনসাইড। আমি ডক্টর পারমিতা হাজারি। আমি একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট এবং প্রাপ্তি ফার্টিলিটি ইনস্টিটিউটের সাথে আমি অ্যাসোসিয়েটেড। এবং আজকে আমি খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলতে এসেছি, সেটা হলো টিউবাল ফ্যাক্টর ইনফার্টিলিটি। এটা বহু পেশেন্ট এবং বহু সাধারণ মানুষও আমাদের কাছে এই প্রশ্ন নিয়ে আসে যে টিউবটা আসলে কী জিনিস, সেটা কিভাবে আমাদের ইনফার্টিলিটি ট্রিটমেন্টে দরকার হয়। এবং এটা আমি একটা মডেলের সাহায্যে আপনাদের খুব সহজ ভাষায় বোঝাবার চেষ্টা করছি। এটা হলো একটা জরায়ুর মডেল। এবার এটা জরায়ুর ভেতরের লাইনিংটা, এটা জরায়ুর মুখটা, এটা ভ্যাজাইনা, এবং দেখবেন এই দুপাশে দু সাইড থেকে ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালী এখানে দেখানো হয়েছে। এবং এই দুটো হলো মহিলার ডিম্বাশু বা ওভারি যেটাকে আমরা বলি। এবার ডিম্বনালীর কাজ হলো এই ইউট্রাসের সাথে এই ওভারিকে এই ডিম্বনালী কানেক্ট করে। এবার এটার কি দরকার, আমাদের নর্মাল প্রেগনেন্সিতে এটার কি রোল আছে। বা নর্মাল ক্ষেত্রে যখন একটা কাপল ট্রাই করে তখন স্পার্ম এখানে ডিপোজিট হয় ভ্যাজাইনাতে, এবং এই স্পার্মই তার নিজস্ব গতিবেগে সেটা ওপরে এই ইউট্রাসের মধ্যে আসে, এবং সেখান থেকে ভেতরে একটা ওপেনিং আছে টিউব, সেই ওপেনিং দিয়ে এটা টিউবের ভেতরে প্রবেশ করে। আর মহিলার ডিম একটা নির্দিষ্ট সময়, একটা সাইকেলের নির্দিষ্ট সময় যখন সেটা বড় হয়ে ফাটে, সেই ডিমটা কিন্তু এই ডিম্বনালীর মুখে দেখবেন এরকম ফ্যানের মতন একটা মুখ আছে, সেই মুখের ভেতর ঢোকে, এবং স্পার্ম আর এগের মিলন কিন্তু এই টিউবের ভেতরই হয়। এবং এই টিউবের পরিবেশে একটা ভ্রূণের সৃষ্টি হয়, এবং সৃষ্টি হয়ে সেই ভ্রূণ কিন্তু 4 দিন অবধি এখানেই বাড়ে। এবং সেই ভ্রূণটা কিন্তু আস্তে 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 যে টিউবের নিজস্ব একটা গতিবিধি আছে, সেই গতিবেগের সাহায্যে এটা আলটিমেটলি ইউট্রাসে এসে পৌঁছায়, এবং প্রেগনেন্সিটা কিন্তু 9 মাসে এখানেই থাকে। তো বুঝতেই পাচ্ছেন যে এই টিউবের কত বড় একটা রোল আছে একটা প্রেগনেন্সির পেছনে। সেই জন্যে আমি আজকে কিছু কথা টিউব রিলেটেড ইনফার্টিলিটি সম্বন্ধে কিছু কথা বলবো। এবার এই টিউবটা সব মানুষের কিন্তু ঠিক থাকে না। কিছু মানুষের দেখা যায় যে টিউবে ব্লকেজ আছে, বা হয়তো টিউবে এমন কিছু পরিবর্তন এসছে যেটার সাহায্যে কিন্তু নর্মাল প্রেগনেন্সি হয় না। তো এবার এটা আমাদের জানতে হবে যে কতজন মানুষ এটা নিয়ে এই সমস্যায় ভোগেন। সাধারণভাবে এটা দেখা যাচ্ছে যে 20 থেকে 25% মহিলা যারা বন্ধ্যাত্ব নিয়ে আমাদের কাছে আসেন, তাদের মধ্যে কিন্তু 20 থেকে 25% মহিলা এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন। এবং এই সমস্যাটা খুব জটিলও না, আবার খুব সহজও না। এটা আপনাকে বুঝতে হবে যে টিউবটা কিন্তু খুব সূক্ষ্ম একটা জিনিস, এবং খুব জরুরি একটা কাজ এই টিউবের ভেতর হচ্ছে। জন্য পুরো টিউবটাই কিন্তু ঠিক থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে টিউবের যেটা একদম শুরুর মুখটা, যেটাকে আমরা প্রক্সিমাল এন্ড বলি, সেই এন্ডে কিছু ব্লকেজ থাকে। অনেক সময় দেখা যায় মধ্যিখানে কিছু ব্লকেজ থাকে, আবার কখনো এন্ডে একদম যেখানে ডিমটা ঢোকার মুখে, যে আমি যেটা আপনাকে দেখালাম যে এটা একটা ফ্যান শেপড ওপেনিং থাকে, সেখানেও অনেক সময় আমরা ব্লকেজ পাই। এবার কোন ব্লকেজে কোনভাবে আমরা চিকিৎসা করলে সেই ব্লকেজ দূর হতে পারে সেটা আমি আপনাকে বলছি। তার আগে আমি একটু জেনে নিই যে এই কারণ কি হতে পারে এই ব্লকেজের পেছনে। ভারতবর্ষে যেটা আমরা পেয়েছি সেটা হলো একটা ইনফেকশন হলে অনেক সময় দেখা যায় মহিলাদের ব্লকেজ হয়। সেই মহিলা হয়তো টেরই পান না যে তার পেটের ভেতর কিছু ইনফেকশন হচ্ছে। এটাকে আমরা মেডিকেল টার্মিনোলজিতে বলি পিআইডি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। এই পিআইডি হলে কিন্তু অনেক সময় এই টিউবের লাইনিং বলুন বা টিউবের ভেতরে যে মিউকোজা থাকে সেটা অনেক সময় ড্যামেজ হয়ে যায়। অথবা অনেক সময় শুনে থাকবেন যে মহিলাদের টিউবারকুলোসিস হয়েছে বা জেনাইটাল টিবি হয়েছে, সেইটা হলেও কিন্তু টিউব খুব বাজেভাবে ড্যামেজ হয়ে যায়। বা এর আগে যদি কোনো সময় ছোটোবেলা থেকে বড়োবেলা অবধি কোনো সময় যদি সার্জারি কিছু হয়ে থাকে, সেটা অ্যাপেন্ডিক্স হোক, সেটা ওভেরিয়ান সিস্টের জন্যে হোক, সেই কোনো যদি সার্জারি হয়ে থাকে তখনও কিন্তু টিউব ড্যামেজ হতে পারে। এবং আরও একটা ইম্পর্ট্যান্ট কারণ আমরা জানি যে কোনো সময় মহিলা যদি টিউবে প্রেগনেন্সি ধারণ করে থাকে কোনো দিন, তখন সেটা কিন্তু ফেটে অনেক সময় টিউবে অনেক সময় আমাদের সার্জারি করে টিউবটা বাদ দিতে হয়, বা অনেক সময় টিউবটা যদি সারিয়েও তুলি তা সত্ত্বেও সেই টিউব কিন্তু আগের মতো নর্মাল হয় না।
এবং এন্ডোমেট্রিওসিস আর একটা কারণ যেখানে কিন্তু টিউব, জরায়ু, ডিম্বাশু সবকটা অর্গানসই অ্যাফেক্টেড হয়, সেখানে কিন্তু টিউবটা খুব তাড়াতাড়ি ড্যামেজ হতে পারে। তো এই সব কারণগুলো মাথায় রেখেই কিন্তু আমরা একটা পেশেন্টের ট্রিটমেন্ট অ্যাডভাইস করি। এবার এটা আমরা ডায়াগনোজ করব কি করে? ডায়াগনোসিস হয় 3টে টেস্টের মাধ্যমে। প্রথমটা হলো HSG বা হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি, সেটা খুবই একটা কমন টেস্ট। এটা একটা ডাই ঢুকিয়ে আমরা টেস্ট করতে পারি যে টিউবটা পুরোপুরি খোলা আছে কিনা, এবং টিউবের একটা আমরা এক্সরের মাধ্যমে টিউবের লাইনিংটা বুঝে নিতে পারি। দ্বিতীয় টেস্ট হলো SSG বা SIA, স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি। সেখানে আমরা নর্মাল স্যালাইন ঢুকে আল্ট্রাসাউন্ডের সাহায্যে বুঝি যে হ্যাঁ টিউবটা দু সাইডে খোলা আছে কিনা। কিন্তু এই দুটো টেস্ট আমরা যেটা OPD বেসিসে করতে পারি এবং পেশেন্ট অনেক সময় সহজেই রিপোর্টে বুঝে নিতে পারে। তো আমাদের মেডিকেল ভাষায় আমরা যেটা বলি গোল্ড স্ট্যান্ডার্ড, যেটা একদম আমাদের কনফার্ম করে বলে দিতে পারে যে টিউবে কোনো সমস্যা আছে কিনা, সেটা কিন্তু আমরা ল্যাপ্রোস্কোপির মাধ্যমেই জানতে পারি। এবার ল্যাপ্রোস্কোপি করে সেখানে কিন্তু আমরা শুধু জানা না, আমরা ট্রিটমেন্টও কিন্তু তার সাথে সাথে দিয়ে দিতে পারি। এবার কোথায় ব্লকেজ আছে সেটা তো ডায়াগনোজ হবেই, তার সাথে সাথে যদি দেখা যায় টিউবে একটু অ্যাডহেশন আছে, এই টিউবের মুখটা ইউট্রাস এই ওভারি থেকে অনেকটা দূরে আছে, অ্যাডহেশনের কারণে সেই অ্যাডহেশনগুলো ছাড়ানো যায়। বা কখনো যদি দেখা যায় যে এই প্রক্সিমাল এন্ডে কোনো ব্লকেজ আছে, সেটা এখান থেকে দূরবীন ঢুকিয়ে ক্যানুলেশনের মাধ্যমে সেটা ঠিক করা যায়। এরকম বহু পদ্ধতি আছে যেটা করা যায়। তো সেই জন্য ল্যাপ্রোস্কোপিকে আমরা কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে জানি, এবং কোনো টেস্ট যদি ইনফরমেশন সঠিকভাবে না দিতে পারে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে গিয়ে সেই ব্যাপারটা ডিসকাস করতে হবে, এবং দরকার হলে ল্যাপ্রোস্কোপিও সাজেশন নিতে পারেন। অনেক মহিলা এটা নিয়েও আসে যে তাদের আগে সন্তান হয়েছিল, তারা লাইগেশন করিয়ে নিয়েছে, কিন্তু এখন হয়তো সেই সন্তান আর নেই, বা তারা হয়তো আর একটু নতুন করে ভাবছে আর একটা সন্তানের কথা। তখন তারা আমাদের কাছে এসে বলে, ম্যাডাম আমাদের তো টিউব দু সাইডেই লাইগেশন করা আছে, তাহলে কি আমরা কোনোদিন মা হতে পারবো না? নিশ্চয়ই হতে পারবেন। সেখানে কিন্তু আমাদের এই টিউবের ব্যাপারটা একবার দেখে নিতে হবে, এবং সেটা আপনি ল্যাপ্রোস্কোপি বলুন বা আমরা মিনি সার্জারি বলি, সেটা করে আমরা লাইগেশন যেখানে করা হয়েছে সেই টিউবটাকে খুলে সেটা নতুনভাবে রিক্যানালাইজেশনের মাধ্যমে আমরা জোড়া লাগাতে পারি। এবার এটা কিন্তু একটু জেনে নিতে হবে যে রিক্যানালাইজেশন কিন্তু সবসময় সাকসেসফুল হয় না, কারণ কিভাবে ওই সময় লাইগেশন করা হয়েছিল তার উপর কিন্তু অনেকটাই নির্ভর করছে। কারণ পুরনো পেপারস এগুলো দেখে হয়তো আমরা অনেকটাই বুঝে যাই যে সেটা সাকসেসফুল হবে কি হবে না, কিন্তু আলটিমেটলি নিজের চোখে যখন আমরা টিউবটাকে দেখি তখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় আমাদের সামনে। এবং এর আগেও বহু মানুষ রিক্যানালাইজেশন করেও সাকসেসফুল হয়েছে, কিন্তু এমনও কেস আমরা ডিল করি যেখানে কিন্তু রিক্যানালাইজেশন সাকসেসফুল হয় না। তখন কিন্তু আমাদের একমাত্র অবলম্বন যেটা IVF বলি আমরা, সেই পথেই কিন্তু আমাদের যেতে হয়। এবার কারণটা নির্ণয় করার পর ডাক্তারবাবু ডেফিনেটলি আপনাকে এটা বলবে যে এটা ট্রিটমেন্ট লাগবে। এবার ট্রিটমেন্ট কি করা উচিত? এবার অনেক সময় আমরা যেটা দেখেছি যে HSG বলুন, SSG বলুন, সেটা করলে অনেক সময় দেখা যায় যে ছোটোখাটো অ্যাডেশন, ফ্লিমজি অ্যাডেশন যেগুলো টিউবের মধ্যে থাকে, সেগুলো আরামসে কিন্তু সেই ডাই বলুন, স্যালাইন ওয়াটার বলুন, সেগুলো দিয়ে ক্লিয়ার করা সম্ভব হয়, যে মিউকাস প্লাগগুলো থাকে। যখন হয় না তখন কিন্তু আমাদের ল্যাপ্রোস্কোপির সাহায্য নিতে হয়। এবার ল্যাপ্রোস্কোপিতে আমি আগেও যেটা আপনাদের ডিসকাস করলাম যে আমরা কিন্তু দূরবীনের সাহায্যে আমরা পেটের ভেতর শুধু টিউব কেন, আমরা জরায়ু, ডিম্বাশু সব একসাথে কোনো প্যাথোলজি আছে কিনা সেটা আমরা দেখে নিই, এবং ল্যাপ্রোস্কোপি করার সময় আমরা কারণটাও নির্ণয় করি, এবং যদি কোনো অ্যাডেশন পাই, যদি কোনো সিস্ট থাকে, যদি অন্য কিছু সমস্যা থাকে, সেটাও কিন্তু সাথে সাথে ট্রিটমেন্ট করে দেওয়া হয়। আরেকটা পদ্ধতি হলো হিস্ট্রোস্কোপি। আমরা এই ভ্যাজাইনার রাস্তা দিয়ে একটা দূরবীন ঢোকাই, এবং সেই দূরবীনটা আমরা জরায়ুর মধ্যে নিয়ে যাই, এবং খুব পাতলা একটা ক্যাথেটারের মাধ্যমে কিন্তু যেই ব্লকেজগুলো মুখের সামনে থাকে সেগুলোকে আমরা ক্লিয়ার করে দিতে পারি। তো ল্যাপ্রোস্কোপির সাহায্যে কিন্তু টিউবটা অনেক সময় আমরা ঠিক করে দিই, এবং পেশেন্টটা খুব তাড়াতাড়ি তারপরে প্রেগনেন্ট হয়ে যায়। এবং যাদের দেখা যায় যে ভেতরে ভীষণ
বাজেভাবে অ্যাডেশন হয়ে আছে বা এন্ডোমেট্রিওসিস এতটা সিভিয়ার হয়ে গেছে যে টিউব অলরেডি এতটা ড্যামেজ হয়ে গেছে বা টিবির কারণে টিউব খুব ড্যামেজ হয়ে গেছে, তখন কিন্তু আমরা পেশেন্টদের জানিয়ে দিই যে ল্যাপ্রোস্কোপির মাধ্যমে হয়তো সেটা সম্ভব হবে না। তখন কিন্তু আপনাকে আইভিএফ বা টেস্ট টিউব বেবির দিকে যেতে হয়। কারণ এখানে টিউবে যে কাজটা হয় সেই কাজটা কিন্তু আমরা শরীরের বাইরে ইনভিট্রো যেটা আমরা বলি, ইনভিট্রোতে আমরা স্পার্ম এবং এগ নিয়ে টিউবে যে পরিবেশে বাচ্চাটা তৈরি হয় সেই পরিবেশটাই একদম হুবহু শরীরের মতনই ক্রিয়েট করে আমরা এগ আর স্পার্মের ফার্টিলাইজেশন করি এবং সেই ভ্রূণটা তৈরি করে কিন্তু একদম সরাসরি ইউট্রাসের মধ্যে ক্যাথেটার দিয়ে এখানে পৌঁছে দিই। এরপরে কিন্তু খুব তাড়াতাড়ি পেশেন্টরা প্রেগনেন্ট হয়ে যান যারা কিন্তু এই টিউবের প্রবলেম নিয়ে এত বছর ধরে সাফার করছেন। এবার বহু মানুষ এরকমও থাকে আমাদের জিজ্ঞেস করে, ম্যাডাম আমার একটা টিউব ব্লক, দ্বিতীয় টিউব খোলা, তাহলে হলেও কি আমাকে এই সার্জারি বলুন আইভিএফ বলুন এইগুলোতে কি আমাদের যেতে হয়? আমার একটাই উত্তর আছে যে আপনারা নিজেরা আগে ট্রাই করুন। আপনারা একটা টিউব কিন্তু যথেষ্ট হয় প্রেগনেন্সি আনানোর পেছনে। ট্রাই করে যদি দেখেন 6 মাস পরেও সে প্রেগনেন্সি আসছে না সেই টিউব দিয়ে, তখন কিন্তু আপনাকে ল্যাপ্রোস্কোপি বা আইভিএফের কথা ভাবতে হবে। আর একটা জিনিস নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে যে একবার একটপিক প্রেগনেন্সি হয়ে গেছে, অলরেডি সেই টিউবটা ড্যামেজ বা সেই টিউবটা হয়তো সার্জারির মাধ্যমে সেটা কেটে দেওয়া হয়েছে, তাহলে কি আমরা চেষ্টা করব নর্মালি আমাদের কি দ্বিতীয় টিউবটাও ঠিক আছে? সেখানে আমরা কিন্তু দ্বিতীয় টিউবটাও পরীক্ষা করে নিই এবং পেশেন্টদের এটা জানানো হয় যে একবার একটপিক হলে কিন্তু দ্বিতীয়বার একটপিক হওয়ার চান্স 10% বেড়ে যায়, কিন্তু 90% তো নর্মাল প্রেগনেন্সি অ্যাচিভ করে। সেই জন্য আমরা তাদেরকে বলি নর্মালভাবে ট্রাই করতে যদি সেই টিউবটা ঠিক থাকে। যদি 6 মাস পরেও প্রেগনেন্সি না আসে তখন কিন্তু তাদের ল্যাপ্রোস্কোপি বা আইভিএফের দিকে যেতে হয়। এবার অনেকে আর একটা জিনিস নিয়ে আমাদের কাছে আসে, সেটা অনেকেই শুনে থাকবেন, সেটা হলো হাইড্রোস্যালপিংস। হাইড্রো মানে জল আর স্যালপিংস মানে টিউব। যদি টিউবের ভেতর জল থাকে তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় স্পার্ম বলুন এগ বলুন সেই জলের পরিবেশে কিন্তু বেঁচে থাকতে পারে না। তখন একটপিক প্রেগনেন্সিও হতে পারে অথবা প্রেগনেন্সি আসলোই না সেই হাইড্রোস্যালপিংসের কারণে। এই হাইড্রোস্যালপিংসটা তখনই হয় যখন একদম মুখের এন্ডে যদি ব্লকেজ থাকে, তখন কিন্তু অল্প অল্প করে দিনের পর দিন জল জমতে থাকে টিউবে এবং টিউবটা তখন ফুলে যায় এবং টক্সিক কিছু জল থাকে সেটা কিন্তু জমে যায় এবং এই জমে থাকা জলটা কিন্তু আস্তে 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 ইউট্রাসের মধ্যেও ভ্রূণটার মধ্যে এসে পৌঁছায়। সেটা কিন্তু ভ্রূণের পক্ষে মানে ক্ষতিকারক। সেই জন্যে যখন আমরা হাইড্রোস্যালপিংস দেখি কোনো পেশেন্টের, সেই হাইড্রোস্যালপিংস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সেই টিউবটা কিন্তু পুরোপুরি ড্যামেজ, সেটা কিন্তু ফাংশন করছে না। তখন আমাদের কিন্তু এই টিউবটা হয় বাদ দিতে হয় বা এই টিউবের আর ওভারির যে কানেকশন পয়েন্টটা, এই টিউবের আর ইউট্রাসের যে কানেকশন পয়েন্টটা সেটা আমাদের অনেক সময় কেটে দিতে হয় বা ক্লিপিং করে দিতে হয়। তো এই তথ্যটাও অনেক সময় পেশেন্টরা আমাদের কাছে জানতে চায়। তো এই ভিডিওর মাধ্যমে আমি টিউবের সম্বন্ধে যা যা পেশেন্টের জানা উচিত বা যা যা ইনফরমেশন একটা ইনফার্টিলিটি পেশেন্টের জানা উচিত সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ডাউটসগুলো ক্লিয়ার হলো এবং যদি কোনো সমস্যায় পড়েন অবশ্যই আপনাকে কিন্তু একজন ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে গিয়ে আপনার পুরো ব্যাপারটা নিয়ে ডিসকাস করতে হবে। আর একটা কথা বলে দিই, অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে, ম্যাম টিউব কি ওষুধে খোলা যায় বা আমরা ওষুধ খেয়ে চেষ্টা করি না? তো ওষুধেও তো অনেক সময় আমরা শুনেছি হোমিওপ্যাথি ওষুধ বলুন আয়ুর্বেদা বলুন এগুলো খুলে যায়, কিন্তু সত্যি কথা বলতে টিউব এমন একটা জিনিস, টিউব ড্যামেজ হলে সেটা কিন্তু কোনো ওষুধ কিন্তু সেই অ্যাডেশন বলুন সেই টিউবের পোর্শনটুকু কিন্তু ক্লিয়ার করতে পারে না। তাই ব্লকেজ থাকলে কিন্তু আপনাকে কোনো না কোনো পদ্ধতি মানে কোনো সার্জারি বলুন বা আইভিএফ বলুন সেই দিকেই কিন্তু যেতে হবে। কারণ এরকম হয়তো অনেকেই এই মিথটা নিয়ে বসে থাকেন, এই আশাতে বসে থাকেন যে না আমি ওষুধ খাবো আমার টিউবের ব্লক ক্লিয়ার হয়ে যাবে, সেটা কিন্তু একদমই সত্যি না।